নমস্কার বন্ধুরা, সংবাদ সোচ্চারে এই মুহূর্তে আপনাদের স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কংগ্রেস কি আদৌ বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায় এবং কংগ্রেস কি কোথাও বিজেপিকে তার রাজনৈতিক সুবিধে করে দিচ্ছে, এরকম একটি প্রশ্ন বিভিন্ন মহলে ঘোরাঘুরি করছে। যেখানে বিগত দিনগুলোতে জোট যখন গঠন হয়, সেই জোট গঠনের প্রারম্ভিক জায়গা থেকে শুরু করে আজ পর্যন্ত কংগ্রেসের বিভিন্ন কার্যক্রম কিন্তু মনে হচ্ছে কোথাও কোথাও বিজেপিকে একটু বেশি শক্তি জুগিয়ে দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এর বিশদ একটা ব্যাখ্যা চাইব মাননীয় কল্যাণ সেনগুপ্ত, যিনি দীর্ঘদিন ধরে ভারত জোড়ো যাত্রা, যিনি পশ্চিমবঙ্গে যারা আন্দোলন করেছেন, বিজেপি হাটাও দেশ বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত থেকেছেন, সেই রাজনৈতিক বিশ্লেষক মাননীয় কল্যাণ সেনগুপ্তর কাছে। দাদা, এই কংগ্রেসের যে ভূমিকা শুরু থেকে দেখছি, সেখানে কি কোথাও মনে হচ্ছে যে বিজেপিকে ঠিক কংগ্রেস লড়াই করতে চাইছে না বা লড়াই করতে পারছে না বিজেপির সাথে? কংগ্রেস যে কি করতে চাইছে এটা আমাদের কাছে এটা একটা বেশ একটা ধাঁধার মতো হয়ে গেছে। কারণ আমরা সবাই এটা বুঝি যে মোদির মতো এরকম একটা শক্তিশালী একটা দলকে হারাতে গেলে সেখানে কংগ্রেসের একার দ্বারা কিছু হবে না, সেখানে জোট করেই করতে হবে। 19-এ সবাই আল্লাহ আল্লাহ লড়েছিল, ভেবেছিল বোধহয় এমনি হেরে যাবে মোদি, কিন্তু তারপরে দেখা গেল ওই যে আপনার পুলওয়ামা, বালাকোট, এই সমস্ত কাণ্ড করে পুরো হাওয়াটা ঘুরিয়ে দিল এবং একেবারে সাংঘাতিকভাবে জিতে বেরিয়ে গেল। তারপর থেকে অন্তত বিরোধী পক্ষ একটা শিক্ষা নিয়েছিল যে না, আমাদের সবাইকে একাট্টা হয়ে লড়তে হবে। সেই অনুযায়ী শুরুটা হয়েছিল ভালো। প্রথমে পাটনায় একটা মিটিং হলো, ভালো মিটিং হলো, তারপর দিল্লিতে একটা মিটিং হলো, তারপরে মহারাষ্ট্রে একটা মিটিং হলো। কিন্তু এই মহারাষ্ট্র মিটিংয়ের পরেই দেখা গেল যে কংগ্রেস আর জোটের ব্যাপারে জোটটাকে যেভাবে চালানো উচিত সেইভাবে সে চালাতে চাইছে না। সে পুরো বিষয়টা নিজের হাতে রেখে সমস্ত কিছু কন্ট্রোল করতে চাইছে। কারণ আপনি দেখুন, আপনাদের নিশ্চয়ই মনে আছে তখনকার ঘটনা। মহারাষ্ট্র মিটিংয়ে মমতা ব্যানার্জি বলেছিল যে যত তাড়াতাড়ি সম্ভব আসন সমঝোতাটা সম্পন্ন করা উচিত এবং তার জন্য একটা জোটের একটা কনভেনার দরকার। জোটকে ডাকা বা করা, সবাইকে একটা করা, একটা নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। তো কনভেনার করা উচিত এবং ও নামও বলেছিল যে মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের বড় নেতা, বরিষ্ঠ নেতা। তো এবং তার সাথে মমতা আরেকটা কথাও বলেছিল যে উনি একজন দলিত নেতা এবং ওনার কথা আমরা ভবিষ্যতে, এখনই বলেনি, যে ভবিষ্যতে আমরা কিন্তু ওনাকে প্রধানমন্ত্রী মুখ হিসেবেও ভাবতে পারি। কারণ রাহুল গান্ধী কিন্তু অনেক আগেই বলেছে আমি পিএম হব না, এ কথাটা আগেই বলে দিয়েছিল। তো একটা মুখের ব্যাপার আসে। তো হ্যাঁ, তো সেইটা কিন্তু মমতা সেইটা মাথায় রেখেই নরেন্দ্র মোদীর বিকল্প এই কে 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 এরকম একটা যে সবসময়। হ্যাঁ, আর ও তো রাহুল তো প্রথম থেকেই বলে দিচ্ছে যে না, আমি কিন্তু প্রধানমন্ত্রী হব না। তো সেই জন্যেই মমতা চাইছিল যে ওনার নামটা, কিন্তু এটা বলেনি যে হ্যাঁ ওনাকে এখনই করতে হবে, এরকম কিন্তু কোনো মমতার কোনো এরকম দাবি ছিল না। মমতার দাবি ছিল এটাই যে খড়গে একজন কনভেনার ঠিক করা হোক জোটের, এবং খড়গেজির নাম আমরা সেটা খড়গেজি করলে ভালো হবে। হ্যাঁ, কারণ কংগ্রেস হচ্ছে সবচেয়ে বড় দল, একটা তৃণমূলের তরফে একটা প্রস্তাব ছিল, কিন্তু দেখা গেল সেই প্রস্তাবটা পুরো বাতিল করে দেওয়া হলো, পুরো জল ঢেলে দিল আর কি বিষয়টাতে। এবং তারপরে এমন ভাবে নেই 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 ইয়ে সব নেই চলেগা, আবি সোচনে কা নেই হ্যায়, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলে হ্যাঁ বিষয়টা মমতা এটা মনে করেছে যে এটা আমাকে কিন্তু অপমান করা হবে, স্বাভাবিকভাবে ভালো নজরে নেয়। হ্যাঁ, এটা ভালো নজরে নেয়। এবং ও তারপরে বুঝলো যে এ কিন্তু ঠিক ট্র্যাকে চলছে না। মহারাষ্ট্রে গিয়ে কিন্তু এটা বুঝতে পেরেছে যে এটা ঠিক ট্র্যাকে চলছে না কিন্তু। হ্যাঁ, তো যাই হোক,
এখন এর এর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে একটা ঠিক হয়ে গেছিল যে আসন সমঝোতার জন্য কোন কোন টিম, আরো বিভিন্ন কাজের জন্য কোন কোন টিম, এবং আসন সমঝোতার যে টিম তার মধ্যে তৃণমূলের তরফ থেকে অভিষেকের নামটা ছিল। কিন্তু তখন এই সিপিএম কিন্তু অন্যান্য কমিটিগুলোতে নাম দিলেও এইখানে অভিষেক আছে বলে ও কিন্তু নাম দিল না। ও বললো আমরা বাইরে থেকে সমর্থন করবো। আমরা 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 পরে পরে পরে। পরে বিবেচনা করে দেখবো ইত্যাদি ইত্যাদি করে। এবং তখন থেকেই কিন্তু এই একটা মানে বেসুরো ব্যাপার। এবং এর পিছনে কংগ্রেসের একটা মানে সীতারাম ইয়েচুরি বা সিপিএম এর অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোটে তার কতটা কি শক্তি আছে, হ্যাঁ সেরকম তো কিছু শক্তি নেই। হ্যাঁ, বাংলায় তাদের এই অবস্থা, সব শূন্য শূন্যই চলছে। হ্যাঁ, ত্রিপুরাতে তো মানে এখানে তো তবু মানে সিপিএম এর তো মমতার থেকে শেখা উচিত কি যে বিজেপির সঙ্গে লড়তে হয়। ওখানে তো হাত তুলে দিয়ে বসে আছে বহুদিন। ত্রিপুরায় শেষ, ত্রিপুরায় তাহলে তাহলে এরা আবার বড় বড় বিজেপির বিরুদ্ধে কথা বলে। ত্রিপুরা থেকে একটা আদৌ একটা কোনো লড়াই দিতে পারছে ওরা? ধারে কাছে আছে? যখন নাকি মমতা ওখানে গেছিল, হ্যাঁ উল্টে মদত তো দিলই না, উল্টে আরো মানে ইয়ে করলো। সিপিএম তো শুরু থেকেই মমতা মানে বিজেপি থেকেও বেশি মমতা বিরোধী। এখন তারপরে যেটা বলতে চাইছিলাম যে এই যে মানে ওইটার এই ঘটনাটার পরে মমতা যাই হোক করে মমতা চলে এলো। মমতা বোধহয় প্রেস কনফারেন্সও থাকিনি ইত্যাদি চলে এলো। ও বুঝলো যে এখানে এটা এটা ঠিক ট্র্যাকে চলছে না। হ্যাঁ, তারপর থেকে আমরা মানে এটা দেখলাম না যে আবার ইন্ডিয়া জোটের কোনো মিটিং ডাকা হলো। এবং বহুবার সবাই কিন্তু এটা বুঝছিল যে ইন্ডিয়া জোটের মিটিংটা ডাকা দরকার। সমস্ত যারা বড় বড় নেতা আছে সব দলগুলোর নেতা ডেকে সেখানে তো একটা মানে কর্মসূচি ঠিক করবে, তার আসনের ব্যাপারগুলো হবে পরপর পরপর যা যা হয় নির্বাচন লড়তে গেলে, সেসব কিচ্ছু হলো না। ওরা তখন ওদের সামনে, হ্যাঁ ওরা তখন ওই ব্যস্ত হয়ে গেল কি নিয়ে না, ইস্ট ওয়েস্ট ওই যে আপনার পদযাত্রা, মণিপুর টু, হ্যাঁ মণিপুর টু মহারাষ্ট্র, হ্যাঁ পদযাত্রা নয়, যাত্রা, ন্যায় যাত্রা। হ্যাঁ, তো সেই যাত্রা নিয়ে ওরা ব্যস্ত হয়ে গেল। ভালো কথা, ন্যায় যাত্রা চললো। ন্যায় যাত্রাতে দেখা গেল যে মানে অধীর এবং সেলিম, হ্যাঁ যারা নাকি মমতার মানে গালাগালি না করে যারা জল খায় না, হ্যাঁ তাদেরকে নিয়ে রাহুল একেবারে খুব মানে করতে লাগলো আর কি, তাদেরকে প্রাধান্য দিতে লাগলো। ন্যাচারালি এই জিনিসটা তো মমতার ভাল লাগেনি। মমতা মনে 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 খুবই অসন্তুষ্ট হতে লাগলো। তো যাই হোক, সেটা তো হয় এখান থেকে খুব একটা বড় অংশ ছিল না, কুচবিহার থেকে ঢুকে মালদা ফালদা ইত্যাদি দিয়ে কোথা দিয়ে বেরিয়ে চলে গেল, ঝাড়খণ্ড দিয়ে না কোথা দিয়ে বেরিয়ে চলে গেল। যাই হোক, কিন্তু তালটা যে কেটে গেল, হ্যাঁ এই যে তারপর থেকে ইন্ডিয়া জোটের আর কোনো মিটিংই ডাকলো না এরা। কোনো মিটিং না ডেকে নিজেরা এর মধ্যে আরেকটা ব্যাপার আছে। মিটিং প্রথমে এরা তখন ওই যে চারটে মানে মেঘালয় এবং আরো 4টে রাজ্য, হ্যাঁ আপনার তেলেঙ্গানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ আর হচ্ছে রাজস্থান, হ্যাঁ এই যে 5টা। মিজোরামের কথা ছেড়ে দিলাম, মিজোরামে ওখানে লোকাল বাকি 3টে রাজ্যই হারলো, শোচনীয় হার। হ্যাঁ, তার মানেটা কি? মানে এখানে হচ্ছে যেখানে কংগ্রেস বিজেপি মুখোমুখি সেখানে মানে কংগ্রেস কিছুই করতে পারছে না, এবং করতে তো পারছেই না। এবং এটা তো তার বোঝা উচিত যে আজকে যদি জোটটা ভালোভাবে চলতো তাহলে তো ওইখানে গিয়েও তো সমস্ত ইন্ডিয়া জোটের নেতারা গিয়ে ক্যাম্পেনিং করতে পারতো বা একটু মানে ফেভারেবল কিছু কাজকর্ম করতে পারে। সেই বাতাবরণই নেই। মানে পরিষ্কার বক্তব্য যে জোটটা সেরকম ভাবে হতো তাহলে কংগ্রেসের হয়তো কিছু আসন আরো বাড়তো তো। কংগ্রেস সেইটার জন্যই এই যে আপনি প্রশ্নটা করলেন না, ওরা কি সত্যি সত্যি লড়তে চাইছে? সত্যি এটা একটা কনফিউজিং, আমরা বুঝতেই পারছি না যে তারা কি চায়। কারণ মোদিকে হারাতে গেলে তোমাকে তো জোটটাকে ঠিকঠাক মতো চালাতে হবে, হ্যাঁ এবং তুমি সবচেয়ে বড় দল, তোমাকে ইনিশিয়েটিভ নিতে হবে, তোমাকে করতে। আর তারপর থেকে কোনো মিটিংই ডাকলো। একটা জিনিস বলি একটু থামিয়ে দিয়ে, এটা তো গেল নির্বাচনের পূর্বের কথা, প্রাক নির্বাচনের যে ঘটনাগুলো ঘটেছে। এবার নির্বাচনের পরে এই যে বাদল অধিবেশন, সংসদ চলাকালীন কংগ্রেসের ভূমিকা কি খুব সদর্থক বলে মনে হচ্ছে আপনার? রাহুল গান্ধীর বক্তব্য সমস্ত জায়গা থেকে
যেখানে বেশিরভাগ সময়টা রাহুল গান্ধী তার বক্তব্যে ব্যয় করে দিলেন ধর্ম নিয়ে, যেটা বিজেপির ফেলা একটা ফাঁদে মনে হলো পা দিয়ে দিল। যেখানে নিট কেলেঙ্কারি এবং এক্সিট পোল কেলেঙ্কারি, তার সাথে ভারতীয় ন্যায় সংহতি যে 3টি আইন পাস করেছে, তাই নিয়ে আরো বেশি করে সোচ্চার, আরো বেশি করে বিরোধিতা করার প্রয়োজন ছিল নাকি? শুনুন, এগুলো ব্যাপারটা হচ্ছে যে ও সবই তুলেছে, হ্যাঁ, কিন্তু বিরোধী দলের মধ্যে না সেই মানে ইয়েটা নেই, সে কি বলবো, সেই যে বোঝাপড়াটা, সেই বোঝাপড়াটা যদি না থাকে ভালো। আজকে যেমন নাকি দেখলাম সবাই মিলে বয়কট করেছে, কারণটা কি, যে ইয়ে একতরফা বলে যাচ্ছে, হ্যাঁ, মোদি, এরা বারবার মোদি মিথ্যা কথা বলে যাচ্ছে, সেটাকে ওরা তো বলছে যে আমাদের একটু বলার সুযোগ দাও। মানে এটা হয়তো যে একজন একটা বক্তৃতা দিচ্ছে, আরেকজন একটা করে উঠলো, উঠে দাঁড়ালো, তাকে একটু বলার সুযোগ দিল, তারপরে আবার সে তার বক্তৃতা চালিয়ে গেল। এরা কোনো কথাই শুনছে না। এবং কি আরএসএস এর বিরুদ্ধে কালকে মল্লিকার্জুন খাড়গে বলেছে, ও ধনকর বলছে आरएसएस इतना अच्छा एक ऑर्गेनाइजेशन है जिसके लिए काम करता है, उसका खिलाफ आप लोग बात बता रहे, ये सब बात মানে সমালোচনা করলেই, হিন্দুত্ব নিয়ে যে সমালোচনা করেছে, হ্যাঁ, রাহুল গান্ধী, ঠিক ভুল সেটা আমি সেই চুলচেরা বিশ্লেষণে যাচ্ছি না, কিন্তু সেগুলো সব বাদ। এখন কথা হচ্ছে যে মানে মোদি তো এগুলো করবেই, হ্যাঁ, মোদি বদমাইশি করবে, মোদি তো ভালো কাজ করবে না, মোদি গণতন্ত্রকে দুপায়ে দলবে, এগুলো আমরা জানি, কিন্তু তার প্রতিষেধক হিসেবে তো হচ্ছে জোটটাকে তো শক্তিশালী করা দরকার, সেইটে। এবং আমার আমার বক্তব্য হচ্ছে আজকে এই যে 240-এ অবধি যে উঠে পেল, এবং আজকে যে প্রধানমন্ত্রীর মানে কুর্সিতে এখনো মোদি বসে আছে, এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে কংগ্রেস, সম্পূর্ণ দায়ী। কারণ কংগ্রেস যদি ঠিক মতো করে জোটটা চালাতো, যদি যদি আরো মিটিং ডেকে সমস্ত কিছু মানে ভালো করে যদি ইয়ে করতো, যে হ্যাঁ আমরা যদি সরকারে আসি, কংগ্রেস তো একা সরকারে আসবে না, কংগ্রেস গোটা কি বলে গেল, আমরা জিতলে পরে ওই তোমাকে 1,00,00,000 দেবো, 8,500 টাকা করে দেবো, এগুলো হচ্ছে কংগ্রেসের ইয়ে। তো তুমি কি কংগ্রেস একা সরকার করবে নাকি? এটা তো জোটের সরকার হবে। তো জোটের কোনো কর্মসূচি নেই, জোটের কোনো কিচ্ছু নেই, হ্যাঁ, আর তুমি নিজের মতো বলে যাচ্ছ, নিজের মতো করে যাচ্ছ। আজকে যখন নাকি এই যে চারটে রাজ্যে যে ওরা মানে 5টা রাজ্যের মধ্যে মিজোরাম ছেড়ে দিলাম, আমি একমাত্র তেলেঙ্গানা যেতে 3টেতে মানে পুরো হারলো, হ্যাঁ, এর এর পিছু এই যে আগে ওরা সিট শেয়ারিং করতে চায়নি, তার কারণ ওরা ভেবেছিল যে এই 3টে রাজ্যে আমাদের খুব ভালো ফল হবে, হয়ে আমরা এখানে ভালো বার্গেনিং করতে পারবো। মানে এই যে চিন্তাধারা, এটা কিন্তু জোটের চিন্তাধারা না, এটা হচ্ছে দলের সংকীর্ণ চিন্তাধারা। হ্যাঁ, শুধু কংগ্রেস দলের কি ভালো হবে, এই যে আমি এই বিষয় নিয়ে আমি মানে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীকে দোষ দেব না, কিন্তু এদের একটা দোষ আছে, সেটা হচ্ছে এরা কেউ ইন্দিরা গান্ধী নয়। ইন্দিরা গান্ধী সংগঠনটা চলছে সেই ওই ইন্দিরা গান্ধী স্টাইলে, কিন্তু মানে ইন্দিরা গান্ধীর ক্ষমতা এদের নেই, যে ইন্দিরা গান্ধী সবার কথা শুনতো, কিন্তু শেষ সিদ্ধান্তটা তিনিই নিতেন। হ্যাঁ, হয়তো সবসময় সঠিক নেননি, ভুলও করেছেন, কিন্তু যাই হোক কিন্তু তার একটা দৃঢ়তা ছিল। এদের কিছুই নেই, এরা হচ্ছে ওই লোকের কথা শুনে লোকের মতো করে একবার এখান থেকে ঠেলছে, ওইদিকে চললো, ওইদিকে ঠেলছে, ওইদিকে চললো, এরকম। যার জন্য কি হচ্ছে, প্রচন্ড ভুলভাল ইয়ে হচ্ছে। আজকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর এর কি এটা বোঝে না যে জোট ছাড়া মোদীকে সরানো যাবে না, জোটটাকে তো ভালোভাবে চালানো দরকার। কংগ্রেসের একটা বিষয় হচ্ছে কোথাও যেন একটা প্রভুত্ববাদ, সেটা যেন কংগ্রেস মাথায় নিয়ে ঘোরে, যেখানে কংগ্রেসের সাথে সমস্ত শরিক দলগুলোকে, তাদেরকে যে আরো ব্যাপকভাবে কাছে টেনে নেওয়ার যে বিষয়টা, একটা বড় জাতীয় দল হিসেবে যে কর্তব্য দায়িত্বটা থাকা, সেটা কোথাও যেন ঘাটতি মনে হয়। লড়াইটা কোথাও শরিকদের সাথেই করতে চাইছে। দেখুন, জোটের রাজনীতিতে যে সবচেয়ে বড় দল না, জোটের যদি বেনিফিটেড হয়, জোটের মানে জোট যদি টোটালিতে, জোটের স্বার্থে তার স্যাক্রিফাইস প্রয়োজন না, স্যাক্রিফাইস তো আছেই, আমি কথা বলছি সবচেয়ে লাভবানটা কিন্তু সবচেয়ে বড় দল হয়,
সবচেয়ে বড় দলই সবচেয়ে লাভবান হয়। হ্যাঁ, তো সেটা এই অঙ্কগুলো, এটা তো আজকে জোট রাজনীতিতে আজকে হচ্ছে না, জোট রাজনীতি সেই 1967 সাল থেকে চলছে, আমরা দেখছি। আপনি দেখুন না, উদাহরণস্বরূপ আপনি যেটা বলছেন যে জোটটা যদি পশ্চিমবাংলায় হতো কংগ্রেসের সাথে, মমতা ব্যানার্জি তো 5টা সিট কংগ্রেসকে দেবে এরকম একটা কথা শুনেছি আমরা। সেক্ষেত্রে কংগ্রেস যদি জোটে থাকতো তাহলে 3টে আসন তো কংগ্রেস পেত সেই অনুযায়ী। এই অধীর সেলিম এরা হচ্ছে কংগ্রেসের ভালো হোক, এরা দরকার নেই, এদের দরকার হচ্ছে মমতা ডুবুক, এদের একমাত্র লক্ষ্য এইটা। এবং এরা এটা কি চায় যে মোদি জিতুক, মোদি জিতে মমতাকে ধ্বংস করুক, ব্যাস তাহলেই ওদের লক্ষ্য লক্ষ্য লাভ হয়ে গেল, ওরা লক্ষ্যে পৌঁছে গেল, ওদের আর কিছু দরকার নেই। ওরা এইখানে এরা মমতার বাইরে যেতেই পারছে না। সারা ভারতবর্ষ জুড়ে যে আগে তো দেশ, তারপর তো রাজ্য, আর তোরা তোমরা তোরা বিরোধিতা তোমরা 26-এ গিয়ে করো, 26-এ গিয়ে তোমাদের জোট করো, যা করো যা করো করবে। কিন্তু কথা হচ্ছে যে এইটা 24-এর ভোটটা ছিল দেশের ভোট, এখানে তো কেন্দ্রের ক্ষমতা, এবং কেন্দ্রের ক্ষমতাই হচ্ছে আসল ক্ষমতা। হ্যাঁ, মানে তার সঙ্গে একটা রাজ্যের ক্ষমতা তো তুলনা হয় না। কিন্তু সেই ক্ষমতার জায়গাটা, সেটাকে ওইখানে মোদিকে মানে সরিয়ে দিয়ে মমতাই হচ্ছে তাদের প্রধান শত্রু। এই এই না, আমি সেটা নিয়ে মানে অধীর সেলিমের প্রতি আমার কোনো আশা নেই যে এরা বুঝবে। এরা, কারণটা হচ্ছে এদের রাজনীতিটাই এইরকম, এদের প্রতি আমি বিন্দুমাত্র কোনো আশা করি না। কিন্তু কংগ্রেসের যে উচ্চতর নেতৃত্ব, তাদের কাছে আশা ছিল যে তারা অন্তত ব্যাপারটা বুঝবে। হ্যাঁ, তারা তারা তাদের তো দেশের দায়িত্ব, তাদের সংবিধানটাকে বাঁচানো, গণতান্ত্রিক পথে দেশটাকে চালানোর। আজকে যদি সেই ঠিকমতো আসন সমঝোতা হতো, ঠিকমতো যদি কর্মসূচিগুলো তৈরি হতো, সমস্ত কিছু যদি মানে পুরো সরকার, আমরা সরকারে এলে কি কি করব তার তো একটা একটা মানে ভাবনা থাকে। হ্যাঁ, সেটাকে তো মানুষকে বলতে হবে, পরিকল্পনা। হ্যাঁ, কিন্তু সেসব তো কিছু হলো না। যখন, তবু আমি বলবো এই আসন সমঝোতার ক্ষেত্রে যেহেতু ওই 3টে বড় রাজ্যে ওরা হেরে গেল, সেই জন্য অন্তত বেশি জেদাজেদি না করে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, ঝাড়খণ্ডে একটা সমঝোতা হয়ে গেছে, খুব বেশি যুদ্ধঝামেলা হয়। বিরোধীরা যথেষ্ট ভালো ফল করেছে। বিহার ঝাড়খণ্ডে অতটা ভালো পারিনি, কিন্তু মেন হচ্ছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, সেখানে মানে বিরোধীরা এইরকম একটা বিচ্ছিন্ন মানে পরিস্থিতির মধ্যে একটা জোট, সেখানেও যে ফলটা করেছে অনেকটাই আশাবাঞ্জক, ভালো ফল, আরো ভালো হতো। উত্তরপ্রদেশ এবং এই মহারাষ্ট্রের জন্য মোদি ইয়েটা পাইনি, 272-এ পৌঁছতে পারেনি, 240-এ আটকে গেছে। যদিও এর মধ্যে জল মেশানো আছে, আরো 10টা-20টা তো বটেই। হ্যাঁ, না যাক, সেটা এখন ওই আলোচনা করে কোনো লাভ নেই, ওই আলোচনায় লাভ নেই। আমি যেটা আমার হাতে আছে ওটা নিয়ে আমাকে আলোচনা করতে হবে। এখন কথা হচ্ছে যে এই আমার যেটা বক্তব্য, যেটা মমতা বলেছিল সেই সময় যদি আসন সমঝোতা ঠিকঠাক মতো হতো, সবকিছু যদি ঠিকঠাক মতো হতো, এবং তারপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা হচ্ছে মানে আগে যদি করা যেত, তাহলে পরে মানে সমস্ত ইন্ডিয়া জোটের নেতারা সারা দেশ জুড়ে যদি ঘুরে 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 ক্যাম্পেইনিং একসাথে যদি করতে পারতো, তাহলে যে হাওয়াটা উঠতো, তা মোদি ঝড়ের মতো উড়ে চলে যেত। আজকে তো এইরকম একটা মানে ভাবডান অবস্থায় একটা জোট চালিয়েও দেখা গেল মোদি 240-এ বেশি উঠতে পারলো। হ্যাঁ, আর এটা যদি ফুল ফেজের যদি লড়াইটা যদি কংগ্রেস করতে দিত, হ্যাঁ, ঠিক মতো, তাহলে পরে আজকে মোদি ওই 240-140 হতো কিনা সন্দেহ। একদম হ্যাঁ, মানে লড়াইটা যদি আরো সুসংগঠিত হতো, হ্যাঁ, তাহলে পরে 140-এ পেত কিনা সন্দেহ। এবং তাহলে আজকে আমাদের এইখানে এই ন্যায় সংহিতা নিয়ে, এই নিয়ে, অমুক নিয়ে, ইডি, সিবিআই, হিন্দুত্ব, এত কথা বলতে হতো না। এতক্ষণে আমরা অনেক ভালো কাজ করতে পারতাম। কিন্তু কংগ্রেসের এই যে মানে একটা মানে কি বলবো, এই যে মানে ভেতরের থেকে একটা তার জমিদারি যে চাল, হ্যাঁ, সেই তাই ওই যে বলে না জমিদারের ঘটি ডোবে না, অথচ চালটা রয়ে গেছে, আমি তালপুকুর। কিন্তু ওই মানে কংগ্রেসের মনোভাবটা, নরেন্দ্র মোদী তো পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে 100টা আসন পেয়েই যে এমন একটা হাবভাব করছে যেন মনে হচ্ছে 199। মোদী হচ্ছে যত সমালোচনা করেছে তার একটা জবাব দেবে না, ওর হচ্ছে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স।
হ্যাঁ, ও কংগ্রেসের কি কি ভুল ত্রুটি আছে, কোন সালে 100 বছর আগে মমতা কি, ইন্দিরা গান্ধী কি করেছে, জওহরলাল নেহেরু কি করেছে, ওইগুলো নিয়েই ও পড়ে থাকবে এবং ওইগুলোই ও বলবে। কিন্তু ওর এই পাতা ফাঁদে তো কংগ্রেস পা দিয়ে দিয়েছে। বাপ, মানে এটা পাতা ফাঁদে কি, এখন তো মানে এখনো সময় আছে, এখনো সময় আছে, সামনে 4টে রাজ্যে বিধানসভা নির্বাচন, সেইটাই, 2025 এখনো সময় আছে। যদি জোটটাকে ঠিকঠাক মতো করে এবং জোটকে যদি ঠিকঠাক মতো চালাতে হয়, সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে তৃণমূলের সঙ্গে সম্পর্ককে সহজ করতে হবে। এই এই আদত কথাটা যদি কংগ্রেসের নেতারা না বোঝে, কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব যদি না বোঝে, তাহলে কিচ্ছু হবে না। এইরকম আলগা 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 চলবে, তাতে মানে ওই ওই হাবডাল লড়াই হবে। হ্যাঁ, আর ওরা হয়তো এটাই চায়। আমার মনে হয় আজকে মানে কংগ্রেসের যারা এইসব জয়রাম রমেশের মতো যারা মানে দ্বিতীয় সারির নেতা, যারা নিজেরা, না, আপনি বলছেন এখন এই মুহূর্তে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, যে পশ্চিমবাংলার রাজনৈতিক পরিস্থিতি যে জায়গায়, সেখানে তো তৃণমূল কংগ্রেসের বা সিপিএম কে তার প্রয়োজন নেই সেইভাবে, কারণ এরা এখন প্রায় শূন্য, কংগ্রেস এক, সিপিএম শূন্য, সুতরাং এদের তো ছাড়াই মমতা ব্যানার্জি আর 2026-এর বিধানসভা নির্বাচন বুঝে নিতে পারে। মানে যা হয়েছে এটা মমতা ব্যানার্জি হয়তো নিশ্চয়ই কৃতিত্ব আছে, সে 29টা পেয়েছে, কিন্তু আমরা এখানে কি চাই, আমাদের ইয়ে হচ্ছে মোদিকে একদম শেষ করে দেওয়া। এইটা যদি আন্ডারস্ট্যান্ডিংটা এখানে হতো, এই মানে আজকে অধীরের বিরুদ্ধে মল্লিকার্জুন খাড়গে ওখান থেকে বলছে ওনার যদি দলের নীতি না মানতে পারেন তাহলে উনি দল থেকে বেরিয়ে যান। এখন এইসব কথা বলছে, এখন বলে কি হবে? তাতে তো অধীর চৌধুরী বেরোয়নি, বরং এখনো সমালোচনা। আসলে ওইসব মুখের কথা, এগুলো ভেতরে ভেতরে সব অন্যরকম খেলা আছে এদের। হ্যাঁ, এরা মানে এই কথাটা যদি আগে বুঝতে পারতো, তাহলে এখানে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং হতো, হ্যাঁ, হয়তো কংগ্রেসকে 5টা সিট দিল, দিয়ে তৃণমূলের সঙ্গে হয়তো সিপিএম ডাইরেক্টলি আসতো না, ওরা হয়তো একটা দুটো দিতে কি দিতে না, যাই হোক, সেই আলোচনাও তো অব্দি যাওয়ার কোনো সুযোগই হলো না। হ্যাঁ, কারণ হচ্ছে এরা প্রথম থেকে সিপিএম তো বলেই দিয়েছে আমরা তৃণমূলের সঙ্গে যাবো না, আর 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 মানে অধীরও 12টা চাই, 14টা চাই, 15টা চাই, উল্টো পাল্টা কথাবার্তা বলে মানে এটাকে করবো না, এটাই হচ্ছে আসল কথা। হ্যাঁ, কিন্তু যদি এটা করতে পারতো তাহলে এখানে পশ্চিমবাংলায় না, সারা ভারতবর্ষের নিরিখে কংগ্রেস বিরোধীদের এইটা যদি এখানে বিজেপি যদি শূন্য হয়ে যেত না, হ্যাঁ, তার ইম্প্যাক্টটা ন্যাশনাল লেভেলে কি পড়তো চিন্তা করুন। হ্যাঁ, আজকে তো মানে যদি এখানে এই যে 12টা যদি কমে যায়, ওর যদি এখানে 12টা কমে যেত, সেটা কিন্তু টোটালেতে গিয়ে 12 এবং উল্টো দিকের 12 মানে 24-এর ডিফারেন্সটা হয়, টোটাল ডিফারেন্সটা 24-এর হয়ে যায়। এখন তো 40 ও 72 আছে, মানে অনেক খেলা ঘুরে যেত। হ্যাঁ, কিন্তু এরা ইচ্ছাকৃতভাবে এই সর্বনাশটা করেছে এবং এখনো করে চলেছে। জোটের কোনো বৈঠক নেই, খার্গে মিটিং এ ডাকলো, এই চলে আসুন, এখানে এসে যা বলবে শুধু হয় তুমি হাত তোলো আর না তুমি ইয়ে করো, মানে হয় মেনে নাও, না হলে হ্যাঁ আর নাহলে যাও, মানে বাদ দিয়েই হবে। মানে একটা সুস্থ চিন্তা বা একটা মানে সদর্থক ভাবনা নিয়ে যে জোটটাকে চালানো, সেরকম কিছু দেখা যাচ্ছে না, যার ফলে মানে খুব হতাশা লাগে আর কি। আমরা এত লড়াই এত কিছু করে এই করলাম, কিন্তু মানে এই কংগ্রেস তার নিজের মানে সংকীর্ণ স্বার্থের জন্য এই সমস্ত করছে। আমার তো এক এক সময় সন্দেহ হয় এর সব হয়তো মোদির পয়সা খেয়ে বসে আছে এরা, এই যে সব কংগ্রেসের যারা দ্বিতীয় নেতা না, হ্যাঁ, এরা চায় না যে আঞ্চলিক দলগুলো থাকুক, এরা হয়তো চায় যে দুটো দলই থাকুক। আপনি লিখেছেন যে হয়তো সরাসরি নয়, কিন্তু কর্পোরেটদের মাধ্যমে এরা পরিচালিত হচ্ছে, মানে মোদি লবির কর্পোরেটদের মাধ্যমে। কর্পোরেটকে মোদি তো দেখেই, এবং কংগ্রেসও কর্পোরেটকে অ্যাভয়েড করতে পারে না, এই কর্পোরেটের চাপেই এসব হচ্ছে গিয়ে আমার যথেষ্ট সন্দেহ বলা যায়। এই যে ন্যায় সংহিতা নিয়ে এলো, হ্যাঁ, এই যে ন্যায় সংহিতা এই চালু হয়েছে, এই প্রতিবাদ হলো না দেশ, না প্রতিবাদ হয়েছে, প্রতিবাদের মতো বলে, কিন্তু কথা হচ্ছে ওই যে জোটটা যদি থাকতো তাহলে অনেক কিছু করতে পারতো, জোটই তো ঠিক নেই। হ্যাঁ, তাই জন্য প্রতিবাদ গুলো ওই রকম যে যার মতো করে ওই মহামৈত্রটা ভালো ভাষণ দিল, সবাই একটু আলোচনা করলো, হ্যাঁ, এ একটু ভালো ভাষণ দিল, সবাই একটু আলোচনা করলো, কিন্তু ওই শুধু ভাষণে তো কাজ হবে না। আসল তো হচ্ছে তোমাকে পার্লামেন্টে যেমন লড়তে হবে, তোমাকে রাস্তায় নেমে নামতে হবে, রাস্তায় লড়াইয়ের কিছু
দেখছেন আপনারা, সেসব কিছুই নেই। আসল লড়াই তো হচ্ছে রাস্তায় নেমে লড়াই। কিন্তু এই যে ন্যায় সংহিতা নাকি, যেটা নাকি ওরা নয়া ফৌজদারি আইন, এই আইন যদি আপনি চালু করেন তাহলে আপনারা জরুরি অবস্থা জারি করার কোনো প্রয়োজনই নেই। আপনি এমনি অঘোষিত জরুরি অবস্থা চালু হয়ে গেছে, অঘোষিত জরুরি অবস্থা। এখন পুলিশ যা খুশি তাই করতে পারে। এই যে আমি বলছি, এখন আমি মোদির দয়ায় বসে আছি। হ্যাঁ, মোদি যদি রাষ্ট্রদ্রোহী বলে আমাকে যদি নজরে পড়ে যে কোনো ভাবে তুলে নিয়ে যাবে। হয়তো আমি একটা ছোট মাছি, আমার আমার ইয়েতে বিরোধিতায় বা ইয়েতে তার কিছু যায় আসে না, কিন্তু আমি বলছি যদি মনে শুনে এই আইনটা তো আনাই হয়েছে নাগরিকদের মুখে কুলুপ দেওয়ার জন্য, নাগরিকদের কোন রকম বিরোধিতা, বাকস্বাধীনতা, কোন রকম বিরোধিতাকে সহ্য করা হবে না। তো আজকে এই রকম অন্যায় অত্যাচার মোদি করবে এটা আমরা জানি, কিন্তু তার প্রতিবাদ করার জন্য যে প্ল্যাটফর্ম, সেটাই ঠিক মতো গড়ে উঠছে না। তো তাহলে কি, তাহলে জোটটাকে সেই অর্থে রাস্তায় নামানো সম্ভব হচ্ছে না কংগ্রেসের নেগলিজেন্সি, কংগ্রেসের অদূরদর্শিতার জন্য। ধন্যবাদ দাদা, আপনি দীর্ঘক্ষণ ধরে বিশ্লেষণ করলেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমান সর্বভারতীয় স্তরে রাজনৈতিক পরিস্থিতি, কিভাবে কংগ্রেস চলছে এবং কিভাবে কংগ্রেসের চলা উচিত, টোটালটাই ব্যাখ্যা করলেন মাননীয় কল্যাণ সেনগুপ্ত। আমরা আশা রাখবো যে রাজনৈতিক পরিস্থিতি যা আছে সেটা বিজেপি বিরোধী একটা শক্তপোক্ত জোটের ওপর দাঁড়াবে আগামী দিনে, এই আশাটাই আমরা রাখবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নমস্কার।